আজ চতুর্থ বা শেষ পর্ব শুরু হচ্ছে। যদ্যপি আমার গুরু। অঙ্ক ১৩। এবার আমরা তিনজন একসঙ্গে গেলাম। ইতিহাসের শিক্ষক ডক্টর আহমেদ কামাল এবং অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমি যখন দরজা ঠেলে ভিতরে ঢুকলাম, দেখি স্যার রেহমান সোবহান সাহেবের বেগম সালমা রেহমানের সঙ্গে কথা বলছেন। আমাকে যখন চিনতে পারলেন, জিজ্ঞেস করলেন, লগে আরও কেউ আসেনিহি? আমি জিল্লুর এবং কামালকে দেখিয়ে বললাম, এই দুজন। স্যারের কপালে একটা ভাঁজ পড়ল। বুঝতে পারলাম ঈষৎ বিরক্ত হয়েছেন। স্যার বলেই ফেললেন, আমি কিন্তু বাবা বেশি সময় দিতে পারুম না। সিঙ্গাপুর থেকে আমার ভাইজিটা আইবার কথা। আমরা চলে আসব কিনা চিন্তা করছিলাম। স্যার জিজ্ঞেস করলেন, আইস প্রেসিডেন্টের বক্তৃতাটা পড়ছেন নিহি? কামাল এবং জিল্লুর অজ্ঞতা প্রকাশ করলেন। আমি বললাম, শাহাবুদ্দিন সাহেব এশিয়াটিক সোসাইটিতে ডক্টর ইব্রাহিমের স্মরণ সভায় একটা বক্তৃতা দিয়েছেন। স্যার বললেন, আমার যাওনের ইচ্ছা ছিল না। ডক্টর আহমদ হোসেন দানির লগে দেখা হইব হ্যার লাগিয়া গেলাম। ডক্টর দানি আমাগো এই অঞ্চলের ইতিহাস এত জানেন, আমি ৩ জন্মেও অত জানবার পারুম না। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি বাঙালি? স্যার বললেন, দানি বাঙালি না, তবে খুব এফিশিয়েন্ট স্কলার। আমি জানতে চাইলাম, মানুষ হিসেবে কেমন? স্যার বললেন, ওই মন রাখা কথা বলার অভ্যাস আছে। আমার দিকে তাকিয়ে বললেন, একটা কোটেশন আপনি লেখা রাখেন, সুযোগ মতো ব্যবহার করবার পারবেন। দেয়ার আর পিরিয়ডস ইন হিস্ট্রি ওয়েন ক্রলিং ইজ দ্য বেস্ট মিনস অফ কমিউনিকেশন। এই হামাগুড়ি দাউনের পাল্লায় ইন্টেলেকচুয়ালেরা সকলের আগে থাকে। এখন বাংলাদেশের সেই অবস্থা। সকলে কইতাছে খুব ডেভেলপমেন্ট হইতাছে। কাইল পানি আসিল না, আইজ ইলেকট্রিসিটি নাই, পরশুদিন গাড়ি ঘোড়া নাই। এইগুলা হইল সিমটম অফ ডেভেলপমেন্ট। শুইনা শুইনা কান পইচে গেছে। বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের ইব্রাহিম স্মারক বক্তৃতার কথা কেন উল্লেখ করলেন? আমার মনে কারণটা ঝিলিক দিয়ে উঠল। নিশ্চয়ই শাহাবুদ্দিন সাহেব ইব্রাহিমকে বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা এরকম কিছু একটা বলেছেন। কথাটা স্যারের মনে লেগেছে। আমার ধারণা, স্বাধীন বাংলাদেশের কনসেপ্টটা বিকশিত করার পেছনে স্যারের যে ভূমিকা, তার সঙ্গে অন্য কারও তুলনা করা যাবে না। স্যারের অবদান সকলে অস্বীকার করেছেন। মুখে কিছু না বললেও স্যার অন্তরে আহত হয়েছেন। আমার ধারণা, স্যারের বিরক্ত হওয়ার এটাই কারণ। স্যার সময় বেঁধে দিয়েছেন। আমরা চলে আসার কথা চিন্তা করছিলাম। স্যার টেবিল থেকে একটা বই টেনে নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। এইটা কি কইবার পারেন? স্যারই বললেন, রামকৃষ্ণের কথামৃত। কথাবার্তা যেসব কইছেন এক্কেরে খাঁটি, কোনো খাদ আসিল না। মানুষ অ্যাসেস করার একটা নির্দিষ্ট পদ্ধতি আসিল। বিদ্যাসাগর, দেবেন ঠাকুর, কেশব সেন, বঙ্কিম, গিরিশ ঘোষ সকলের সম্পর্কেই রামকৃষ্ণের বিশেষ বিশেষ মন্তব্য আছে। সেগুলো অনেকটাই সত্যের কাছাকাছি। তিনি তো দেবেন ঠাকুর সম্পর্কে কইছেনই, যে মানুষ 14টা পোলামাইয়া জন্ম দিছেন, হে সাধনা করবার সময় পাইল কখন? আমরা হা হা করে হাসলাম। স্যার বঙ্কিমে চলে এলেন। বঙ্কিমের একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স আসিল। তার পড়াশোনা হয়েছিল মুসলমানের টাকায়। মহসিন ফান্ডের টাকায় তিনি লেখাপড়া করছিলেন। মুসলমানের বিরুদ্ধে কলম ধইরা সেই ঋণ শোধ করছিলেন। তারপর স্যার বললেন, রামকৃষ্ণ বঙ্কিমরে দেইখা কইছিলেন, তোমার মনে এত অহংকার কেন? আমি বললাম, বিদ্যাসাগরের সঙ্গেও বঙ্কিমের সাক্ষাতের এরকম একটি গল্প চালু আছে। বিদ্যাসাগর বিয়েতে বাংলার প্রশ্নপত্র তৈরি করেছিলেন এবং প্রশ্নপত্র কঠিন হয়েছিল। সে কারণে বঙ্কিম কম নম্বর পেয়েছিলেন। তাকে গ্রেস মার্কস দিয়ে বিয়ে পাশ করতে হয়েছিল। এ কারণেই তিনি বিদ্যাসাগরের ওপর খাপ্পা ছিলেন। স্যার বললেন, বিদ্যাসাগরের বিরুদ্ধে এরকম একটা নালিশ হরপ্রসাদ শাস্ত্রীও করেছিলেন। শাস্ত্রীমশাই বলেছিলেন,
বিদ্যাসাগর সংস্কৃতবহুল বাংলা লিখে বাংলা ভাষাকে সংস্কৃতের দুহিতা প্রমাণ করবার চেষ্টা করেছিলেন। স্যার বললেন, বঙ্কিমের বাবাও ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি বহরমপুরে ছিলেন এবং এই জেলার সম্পর্কে যা লেখছেন আমি পড়ছি। ইংরেজ আসার পরে এই দেশের রেভিনিউ সিস্টেমের মধ্যে যে চেঞ্জ আইছে সেইটা শুধু বঙ্কিম না, কেউ বুঝবার পারে নাই। সায়েন্টিস্ট নিউটন আসিলেন মিন্ট মাস্টার। সে সময়টা আসিল আওরঙ্গজেবের আমল। ইন্ডিয়ার মানিটারি সিস্টেম যে কোনো ইউরোপীয় দেশের চাইতে অনেক বেশি সুপিরিয়র ছিল। স্যার যখন কথা বলতে আরম্ভ করেন একসঙ্গে অনেক কথাই বলে ফেলেন, শুধু একটা সূত্র প্রয়োজন। আমরা যদি ধরিয়ে না দেই নিজেই সূত্র ঠিক করে নেন। কথাবার্তা এক সময়ে বদরুদ্দিন উমর সাহেবের পূর্বপুরুষ নওয়াব আব্দুল জব্বারে এসে ঠেকল। আব্দুল জব্বার এবং তার এক ভাই দুজনেই আসিলেন সদরওয়ালা। একবার লর্ড ক্যানিং তাগো বাড়িতে বেড়াইতে গেছিলেন। তিনি নওয়াব আব্দুল জব্বারের কথা প্রসঙ্গে কইছিলেন, তোমাদের মধ্যে এক্কেরে কৃতজ্ঞতা নাই। নওয়াব আব্দুল জব্বার জবাব দিছিলেন, আমরা অকৃতজ্ঞ বইলাই তো তোমরা আমাগো উপর রাজত্ব করছ। উমর সাহেবদের পরিবারের প্রসঙ্গ যখন উঠল, আমি আবুল হাশেম সাহেবের বাবা মৌলবী আবুল কাশেম সাহেবের কথা তুললাম। বললাম, নানা জায়গায় পড়েছি আবুল কাশেম সাহেব ফজলুল হক সাহেবকে সবসময়ে দুষ্ট গ্রহের মতো আড়াল করে রাখতেন। উমর সাহেব একসময়ে জানিয়েছিলেন তার পিতামহের সঙ্গে লর্ড রিডিংয়ের গলায় গলায় ভাব ছিল। স্যার বললেন, মৌলবী আবুল কাশেম সুবিধার মানুষ আসিল না। তিনি সবসময় সত্য কথা বলতেন, এই কথা তার অতি শত্রুও বলতে পারবে না। কিন্তু ইংরেজিটা বলতেন চমৎকার। তিনি সবসময়ে খুব মিহি ধুতি এবং পাঞ্জাবি পরতেন, আর মাথায় একটা কিস্তি টুপি। ডায়েসে খাড়াইয়া যখন কথা বলতেন এক একটা ওয়ার্ড মুক্তার দানার মতো ঝইরা পড়ত। স্যার যেহেতু আমাদের শুরুতে বলে দিয়েছেন তিনি অধিক সময় দিতে পারবেন না, আমরা কেউ কোনো প্রশ্ন করলাম না। অপেক্ষা করছিলাম তিনি একটা জায়গায় থামবেন, তখন আমরা চলে আসব। লর্ড রিডিংয়ের সূত্র ধরেই তিনি বক্তব্য বলতে থাকলেন। লর্ড রিডিংয়ের মৃত্যুর পর তার পুত্র তার একটা বায়োগ্রাফি প্রকাশ করেন। তিনি যতদিন ইন্ডিয়াতে ছিলেন প্রতি সপ্তাহে তার পুত্রের কাছে একটা কইরা চিঠি লিখতেন। ভারতের যে সকল ডিগনিটরির লগে তার দেখা হইত তাগো সম্পর্কে লর্ড রিডিংয়ের প্রাইমারি ধারণাটা প্রকাশ করতেন। মিস্টার গান্ধীর লগে যখন রিডিংয়ের দেখা হইছে লর্ড রিডিং তার সম্পর্কে লিখছেন, এই লোকের সঙ্গে আমাগো ব্যবসা জমবে ভালা। এইভাবে যত ইন্ডিয়ান লিডারের লগে দেখা হইছে সকলকে একটা ক্যাটাগরিতে ফেলছেন, কিন্তু মিস্টার জিন্নার সঙ্গে তার দেখা হওয়ার পরের চিঠিতে এক্কেরে সুর পাল্টাইয়া গেল। এই লোক এক্কেরে বেয়ারা, উই উইল হ্যাভ ট্রাবল ইন হ্যান্ডেলিং মিস্টার জিন্না। আমি বললাম, আপনি সবসময় মিস্টার জিন্নাকে বেশি বেশি নাম্বার দিচ্ছেন। জিন্না সাহেব অবস্টিনেট ছিলেন সত্য, কিন্তু আপনি তার প্রতি দুর্বল। স্যার হাসলেন। আমি তো আর বানাইয়া বলবার লাগছি না। স্যার এই পর্যায়ে শারীরিক দুর্বলতার কথা বললেন, তারপর বললেন, এই শরীর নিয়া গোপালগঞ্জ যাইতে হইব। সকলে আমারে ধইরা বইল, কাজী মোতাহার হোসেন দাবা টুর্নামেন্টে থাকুন লাগব। আমি মত দিছিলাম। এখন কইতাছে হেই টুর্নামেন্ট হইব গোপালগঞ্জে। লোকে মনে করে কাজী সাহেবের লগে আমার পরিচয় দাবার মাধ্যমে। আসলে পরিচয় হয়েছিল নজরুল ইসলামের গানের অনুষ্ঠানে। তখন আমি ক্লাস 9-এর ছাত্র, থাকি গ্যান্ডারিয়ায়। কলিকাতার থেইকা ঢাকা মেইল আইতে একটু দেরি হইছিল। সকলে নজরুলরে মুসলিম সাহিত্য সমাজের অফিসে নিয়ে তুললেন। নজরুল কইলেন, উমর ফারুকের উপর কবিতা পড়ার কথা আছিল, লিখতে পারি নাই, অন্য কবিতা পড়ব। সাহিত্য সমাজের অফিস আছিল এখনকার মেডিকেল কলেজের দক্ষিণ গেটের দোতলায়। কথাবার্তা যা নজরুল একাই কইলেন। গান গাইতেছেন নাইলে কবিতা পড়তেছেন। একটু ক্লান্ত হইলে অন্য একজনরে হারমোনিয়ামের সামনে বসাইয়া দিয়া কইতেছেন, দেখি তুমি একটু গান করো।
তারপর নিজে হারমোনিয়াম টাইন্না লইয়া গানে মশগুল হইয়া যাইতেছেন। সেই সময় কাজী সাহেবের দাঁড়িয়ে আসিল না। কাজী সাহেব কইছিলেন, আমার এখনও স্পষ্ট মনে আছে, মডার্ন এডুকেশনস আর কিছু না, লাউয়ের মাচার মতো জিনিস। মাচা না থাকলে লাউ গাছ তো বাড়তে পারে না। নজরুল ইসলাম শুইনাই বললেন, তোমার কথা ঠিক কাজী, তবে লাউ গাছের চাইতে মাচার ওজন বেশি। আমি বললাম, স্যার আপনার তখন বয়স কত? স্যার বললেন, আর কতইব, আমি হবাই ক্লাস 9-এর ছাত্র। অর্ধেক রাত নজরুলের গান আবৃত্তি কথাবার্তা শুইনা কাটাইয়া দিলাম। সেই রাইতে আর বাসায় যাওয়া নয় নাই, চকবাজারে এক আত্মীয়ের লগে কাটাইলাম। আমি বললাম, আপনার সঙ্গে নজরুল ইসলামের কোনো কথাবার্তা হয়েছে? না না। স্যার দুবার মাথা নাড়লেন। আমি ক্লাস 9-এর ছাত্র। জিজ্ঞেস করলাম, এটা ঘটেছিল কোন সালে? স্যার একটু থেমে বললেন, 1927 সালে। দীর্ঘদিনের মেলামেশায় এটা আমার জানা হয়ে গিয়েছিল, স্যারকে তার মর্জিমাফিক চলতে দেয়া ভালো। মেজাজ শরীফ একটা ব্যাপার আছে না, এটা স্যারের বেলায় অত্যন্ত সত্য। জানান দিয়ে ঘটা করে প্রশ্ন করতে বসলে স্যারের মুখ থেকে কিছু বের করা অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেক আগেই আমাদের চলে আসার কথা, কিন্তু স্যারের কথার মাঝখানে চলে আসতে সংকোচ বোধ করছিলাম। সুযোগ যখন তিনি নিজেই করে দিয়েছেন, আমি তার কাছে আবার মিস্টার হ্যারল্ড লাস্কি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করতে আরম্ভ করলাম। আমি বললাম, স্যার আপনি সর্বমোট কতদিন মিস্টার লাস্কির সঙ্গে ছিলেন? স্যার বললেন, আমি তো সরাসরি পিএইচডিতে ভর্তি হয়েছিলাম। সর্বমোট 5.5 বছর মিস্টার লাস্কির সাহচর্য পাইছি। তিনি মিস্টার লাস্কি সম্পর্কে নানা রকম গল্প করলেন। এগুলো তিনি আগেও একাধিকবার বলেছেন। এবার আমি অধিকতর সুনির্দিষ্ট হতে চাইছিলাম। আমি বললাম, স্যার মিস্টার লাস্কির ছাত্র হিসেবে তার কোন বৈশিষ্ট্যটি আপনি প্রণিধানযোগ্য মনে করেন? স্যার 1 মিনিটের মতো নীরব থাকলেন। তারপর বললেন, আমি মনে করি মিস্টার লাস্কি অন্য মানুষদের এমন সব বিষয়ে চিন্তা করতে প্ররোচিত করবার পারতেন নর্মালি যেটা তারা করতে অভ্যস্ত নন। এটাই মিস্টার লাস্কির সবচাইতে বড় গুণ। স্কলার হিসেবে মিস্টার লাস্কি অত উচ্চ শ্রেণীর না হইলেও অপরের চিন্তাভাবনায় ধাক্কা দেওয়ান খুব কম কথা নয়। আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করলাম, গ্রামার অফ পলিটিক্সের একটি এডিশনে মিসেস লাস্কি একটি প্রিফেস লিখছেন। স্যার বললেন, মিসেস লাস্কি মিস্টার লাস্কির চাইতে বয়সে একটু বড় আছিলেন, উঁচা লম্বাও আছিলেন। মিস্টার লাস্কি ছিলেন আমার চাইতে একটু উঁচা, কেতাদুরস্ত পোশাক পরতেন, সবসময় সত্য কথা বোধহয় বলতেন না। আমরা আলোচনার এই পর্যায়ে এসে দেখলাম স্যারের হাতে সময় নেই। এ কথাটি সত্যি নয়। অন্য দিনের চাইতেও তিনি বেশি কথাবার্তা বলছেন। সুযোগ যখন পাওয়া গেল, আমরা পুরো সদ্ব্যবহার করতে চাইলাম। আমি বললাম, আদার দ্যান মিস্টার লাস্কি, হু আর দ্য স্কলার্স ইউ হ্যাভ বিন ইমপ্রেসড? স্যার হার্ভার্ডের ম্যাশনের নাম বললেন। গলব্রেথ প্রমুখ পণ্ডিত ব্যক্তির নাম উল্লেখ করলেন। আমি জিজ্ঞেস করলাম, হার্ভার্ডে মিস্টার ম্যাশনের কি পজিশন প্রেস্টিজ ছিল? স্যার বললেন, মিস্টার ম্যাশন ওয়াজ মাচ রেসপেক্টেড পারসন ইন হার্ভার্ড অ্যান্ড ওয়াজ আ গ্রেট স্কলার। আসলে নামে মাত্র একজন প্রেসিডেন্ট আছিল। মিস্টার ম্যাশনই গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিতেন। তার লগে এই দেশেই আমার পরিচয় হয়েছিল। ডক্টর সাদেকের লগে তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমি তাতে এরকমের মেডিয়েট করছিলাম। কইছিলাম, ওয়াই ডোন্ট ইউ ইনভাইট হিম ইন আ ডিনার অ্যান্ড ডিসকাস দ্য ইস্যু? রেভিনিউ প্রশ্নে আমার একটা মন্তব্য ম্যাশন সাহেবের খুব মনে ধরেছে। আমি কইছিলাম, ল্যান্ডের রেভিনিউ যা ছিল আগে সরকারের আয়ের প্রধান উৎস, এখন সে রেভিনিউ দিয়ে সরকার 5% অর্থ আয় করবার পারে না। মিস্টার ম্যাশন ওয়াজ মাচ ইমপ্রেসড। ডক্টর আহমেদ কামাল জিজ্ঞেস করলেন, হেনরি কিসিঞ্জার তখন হার্ভার্ডে ছিলেন না? স্যার বললেন, অবশ্যই ছিলেন। হি ওয়াজ দেন অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি বললাম, মিস্টার কিসিঞ্জারের সঙ্গে আপনার কোনো পরিচয় ছিল না? স্যার বললেন,
খুব ভালা পরিচয় আসিল, কাজে কর্মে খুব সুবিধার আসিলেন না কিসিঞ্জার। তবে আমার লগে সম্পর্কটা আসিল খুব ভালা। আমারে তিনি কইছিলেন তার সেমিনারে আমাগো এই অঞ্চল থেইকা কিছু ছাত্র পাঠাইবার কথা। পশ্চিমারা এই অঞ্চলের মানে ইস্ট পাকিস্তানের কাউরে এনকারেজ করে না। হ্যারলাইগা কিসিঞ্জার সাহেব আমারে কইছিলেন আমি যাতে নামগুলা আগে পাঠাইয়া দেই। আমি মৃদু প্রতিবাদ করে বললাম, হেনরি কিসিঞ্জারের ইউএস ফরেন পলিসি অ্যান্ড দ্য নিউক্লিয়ার স্টকপাইলস বইটি আমি পড়েছি, পরে হোয়াইট হাউস ইয়ার্স পড়েছি। একটি পলিটিশিয়ানদের মধ্যে ওই রকম কম্প্রিহেন্সিভ এবং রেঞ্জ সম্পন্ন কোনো মানুষের কথা আমি চিন্তাও করতে পারি না। স্যার বললেন, কিসিঞ্জার সাহেবের লেখাপড়া তো আসিল অসাধারণ, চিন্তা করার শক্তিও আসিল, কিন্তু মানুষটা কাজে কর্মে সুবিধার আসিলেন না। হার্ভার্ডে কেউ পাত্তা দিত না। আমি প্রসঙ্গটা একটু ঘুরিয়ে নিলাম। বললাম, স্যার, শেখ সাহেব কিসিঞ্জারকে বাংলাদেশে নিমন্ত্রণ করে এনেছিলেন। আমাদের এখানে একটা গল্প চালু আছে যে কিসিঞ্জার সাহেব মোট ৪৫ মিনিট হোটেল ইন্টারকন্টিনেন্টালে কাটিয়েছিলেন, তার মধ্যে ২৫ মিনিট আপনার সঙ্গে ব্যয় করেছিলেন। এ নিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের অনেকে রুষ্ট হয়েছিলেন বলে শুনেছি। ঘটনাটা কতটুকু সত্য? রাজ্জাক স্যার মিস্টার কিসিঞ্জারকে উচ্চারণ করতেন কিসিঙ্গার। তিনি জবাবটা এভাবে দিলেন, আমি তো কিসিঙ্গারের লগে দেখা করবার গেছিলাম। অনেক লোক। কিসিঙ্গারের আগের বউটারে আমি চিনতাম, লম্বা নতুন বউটারে চিনবার পারছিলাম না। কামাল হোসেন আরও কে কে আসিল মনে পড়ে না। সকলের লগে তার বউরে পরিচয় করাইয়া দিয়া বলছিলেন, মাই স্টুডেন্টস। স্যার বললেন, আমার তো কাপড় চোপড় অত আসিল না, এই পাজামা পাঞ্জাবি চাদর আর মুখে দাড়ি। কিসিঙ্গারের বউ জিগাইলেন, অলসো ওয়াজ হি ইয়োর স্টুডেন্ট? কিসিঙ্গার কইলেন, নো নো, হি ওয়াজ মাই কলিগ। এইটাই হইল আসল ঘটনা। অঙ্ক ১৪। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার সমর সেনের সঙ্গে রাজ্জাক স্যারের একরকম হৃদ্যতা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়ে। সমরবাবু হয়তো স্যারের ছাত্র কিংবা ছাত্রস্থানের ছিলেন। বোধ করি সমর সেন বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত ২ নম্বর ভারতীয় হাই কমিশনার ছিলেন। সুবিমল দত্তের পরে সমরবাবু ঢাকায় পোস্টিং পেয়েছিলেন। সমরবাবুর বাড়িতে স্যারের পরিবারের যেমন আসা যাওয়া ছিল, তেমনি ভারতীয় হাই কমিশনারও নানা উপলক্ষে স্যারের বাড়িতে আসতেন। সেদিন ৯টা সাড়ে ৯টার সময় স্যারের বাড়িতে গিয়ে দেখি সরগরম অবস্থা। কাজের লোকেরা ঘরবাড়ি, আলমারি, চেয়ার টেবিল, বইয়ের শেলফ ঘষে ঘষে পরিষ্কার করছে। বাড়ির মেয়েরাও ওই পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছে। স্যারের ভ্রাতুষ্পুত্রীকে জিজ্ঞেস করলাম, খুব তো তোড়জোড় চলছে, উপলক্ষটা কি? সে আমাকে জানালো, আজ ভারতীয় হাই কমিশনার এবং তার বেগম দুপুরে খেতে আসবেন। স্যার কোথায় জিজ্ঞেস করলে সে আমাকে রান্নাঘর দেখিয়ে দিল। আমি রান্নাঘরের সামনে এসে দেখি স্যার হেলু চাচিকে নির্দেশ দিচ্ছেন। হেলু চাচি কাজের লোকদের পাল্টা নির্দেশ দিচ্ছেন। খুব ব্যস্ত ব্যস্ত ভাব। চুলাতে কড়াই উঠছে এবং চুলা থেকে কড়াই নামছে। ছ্যাঁতছ্যোঁত শব্দ হচ্ছে। রান্নাঘরের গরমে স্যার ঘেমে গেছেন, তার মুখে বড় বড় ঘামের ফোঁটা। আমাকে দেখে স্যার হাসলেন এবং জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ ছফা, রান্নাবান্না করতে জানেন? আমি মাথা নেড়ে জানালাম, কিছুই জানি না। স্যার মন্তব্য করলেন, তাইলে আপনি কোনো কামে আইবেন না, যান বয়েন। হেলু চাচি বললেন, মেজো ভাই, আপনি একটু বিশ্রাম করেন গিয়ে, বাকিটা আমরা সারতে পারব। স্যারের সঙ্গে আমি ড্রয়িং রুমে চলে এলাম। স্যার বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলেন। ছোকরা চাকরটা তামাক দিয়ে গেল। স্যার হুঁকোতে টান দিয়ে জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ ছফা, আপনি রান্নাবান্নার কোনো খবর টবর রাখেন? আমি বললাম, না স্যার, কোনো খবর রাখি নে। স্যার বললেন, যে জাতি যত সিভিলাইজড তার রান্নাবান্নাও তত বেশি সফিস্টিকেটেড। আমাগো ইস্টার্ন রান্নার সঙ্গে পশ্চিমাদের রান্নার কোনো তুলনাই হয় না।
ওরা সব বইছে কয়দিন, এই সেদিনও তারা মাছ মাংস কাঁচা খাইত। স্যার গ্যাস্ট্রোনমির ওপর একটা সুদীর্ঘ বক্তৃতা দিলেন। তার অনেক কিছুই আমার মনে নেই। মুসলমানেরা যেসব খাওয়া দাওয়া ভারতে চালু করেছে, ভাষা ভাষা তার দু একটা কথা মনে আছে। চীনা খাবার, ভারতীয় খাবার, আরবদের এবং ইউরোপীয়দের খাবারের বৈশিষ্ট্য নিয়ে সেদিন আলোচনা করেছিলেন এবং প্রাকৃতিক কারণও ব্যাখ্যা করেছিলেন। রান্নাবান্না এবং খাদ্যদ্রব্য সম্পর্কে আমার কোনো আগ্রহ না থাকায় স্যারের আলোচনা আমার মনে স্থান করে নিতে পারেনি। টেলিফোনে কার সঙ্গে কথা বললেন, রিসিভার রেখে বললেন, বদরুদ্দিন উমর। হ্যারেও আইবার কইছিলাম। হে কয় তার অন্য কাম আছে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কোনোদিন বদরুদ্দিন উমরের বউয়ের বাংলা উচ্চারণ শুনছেন নিহি? আমি বললাম, না, আমি শুনিনি। এক্কেরে বিশুদ্ধ বাংলা কয়, উচ্চারণ নিখুঁত। আপনেগো উচিত তার বাংলা পাঠ ক্যাসেট কইরা রাখা, পরে খুব কামে আইব। আমি বললাম, আপনি তো স্যার ঢাকার বাংলা বলেন, আমাদেরকে কেন পশ্চিম বাংলার উচ্চারণ রীতিটা অনুসরণ করতে বলছেন? স্যার কথাটা পাশ কাটিয়ে গেলেন। তারপর তিনি একজন সাহেবের নাম উচ্চারণ করলেন। আমি এখন মনে করতে পারছি না। সেই সাহেব নাকি 100 বছর আগে লিখে গিয়েছেন, বেঙ্গলের ঢাকা জেলার মানুষেরা বিশুদ্ধ বাংলায় কথাবার্তা কয়। এই ফাঁকে স্যার আরেকবার তামাক দিতে বললেন। হুঁকো টানতে টানতে বললেন, বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ এলিট ম্যাস গ্যাপ, এইরকম দুনিয়ার অন্য কোনো ভাষার মধ্যে খুঁজে পাইবেন কিনা সন্দেহ। আধুনিক বাংলা ভাষাটা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা সংস্কৃত অভিধান দেখা দেখা বানাইছে। আসল বাংলা ভাষা এইরকম আসিল না। আরবি ফার্সি ভাষার শব্দ বাংলা ভাষার লগে মিশা ভাষার একটা স্ট্রাকচার খাড়া হইছিল। পলাশীর যুদ্ধের সময়ের কবি ভারতচন্দ্রের রচনায় তার অনেক নমুনা পাওয়া যাইব। ব্রিটিশ শাসন চালু হইবার পরে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা আরবি ফার্সি শব্দ ঝাঁটাইয়া বিদায় কইরা হেই জায়গায় সংস্কৃত শব্দ ভইরা থুইছে। বাংলা ভাষার চেহারা কেমন আছিল পুরানা দলিলপত্র খুঁজা দেখলে কিছু প্রমাণ পাইবেন। আমি বললাম, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা যে গদ্যরীতিটা চালু করেছিলেন সেটা তো স্থায়ী হতে পারেনি। বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ পর্যন্ত এসে বাংলা গদ্যের মধ্যে ব্যাপক পরিবর্তন এবং রূপান্তর ঘটে গেছে। পরিবর্তন তো হইছে, কিন্তু কিভাবে হইছে এইটা দেখন দরকার। আমি জানতে চাইলাম কিভাবে পরিবর্তনটা হয়েছে। স্যার বললেন, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা ভাষার স্ট্রাকচারটা খাড়া করেছিলেন। তার লগে ভাগীরথী পারের ভাষার মিশ্রণে আধুনিক বাংলা ভাষাটা জন্মাইছে। আধুনিক বাংলা বঙ্গসন্তানের ঠিক মুখের ভাষা না। লেখাপড়া শিক্ষা লায়ে কইলে তখনই ওই ভাষাটা তার মুখে আসে। স্যার অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলেন। নিচে গাড়ির হর্ন শোনা গেল। তিনি তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। আমাগো মেহমানরা বুঝি আইলেন। আমি বললাম, স্যার আমি এখন যাই। স্যার বললেন, যাইবেন কই, বয়েন, আপনিও এক লগে চাড্ডা খায়া যাইবেন। আমি গায়ের ময়লা কাপড় চোপড় দেখিয়ে বললাম, এই জামা কাপড়ে ভারতীয় হাই কমিশনারের সামনে যাওয়া ঠিক হবে না। স্যার বললেন, মৌলভী আহমদ ছফা, আপনার মুখে এই প্রথম শুনলাম আপনিও জামা কাপড়ের কথা চিন্তা করেন। আমি চলে এলাম। স্যার আর পিড়াপিড়ি করলেন না। কিছুদিন পরে স্যারের বাড়িতে গেলাম। স্যার একা ছিলেন। তাকে খুব খুশি খুশি মনে হচ্ছিল। কয়েকদিন থেকে একটা ব্যাপার নিয়ে পণ্ডিতদের মধ্যে জবর বিতর্ক চলছিল। বিষয়টি ছিল সেকুলারিজম। সেকুলারিজমের বাংলা প্রতিশব্দ কেউ কেউ ইহজাগতিকতা বলে দাঁড় করাতে চেষ্টা করেছিলেন। কিন্তু এই প্রতিশব্দের মধ্যে সেকুলারিজমের আসল স্বরূপ প্রকাশ পায়নি বলেই সেকুলারিজমের বাংলা প্রতিশব্দ কেউ কেউ ইহজাগতিকতা বলে দাঁড় করাতে চেষ্টা করেছিলেন। কিন্তু এই প্রতিশব্দের মধ্যে সেকুলারিজমের আসল স্বরূপ প্রকাশ পায়নি বলেই আমার ধারণা। তাই স্যারকে জিজ্ঞেস করলাম, সেকুলারিজম কি?
স্যার বললেন, ইউরোপীয় রেনেসার আগে খ্রিস্টান জগৎ মনে করত মরণের পরে যে অনন্ত জীবন অপেক্ষা কইরে আছে হেইডা হইল আসল জীবন, দুনিয়ার জীবন তার অ্যাপেন্ডেক্স মাত্র। খ্রিস্টানগো শিল্প সাহিত্য সবখানেই পরকালের মহিমা কীর্তন করা হইত। যীশুখ্রিস্ট তো এই নশ্বর দুনিয়াকে ভেল অফ টিয়ার্স কয়ে গেছেন। এই দৃষ্টিভঙ্গিটা একদিনে, এক মাসে বা এক বছরে পাল্টায় নাই, অনেক দিন লাগছে। রেনেসার সময়ে যখন ধীরে ধীরে জীবনের একটা ডেফিনেশন তৈরি হইতেছিল, তখন পুরা দৃষ্টিভঙ্গিটাই পাল্টাইয়া গেল। রেনেসার আগে পরকালটাই আসিল সব, রেনেসার পরে এই দুনিয়াটাই সব, পরকাল কিছুই না। আমি বললাম, সব ধর্মেই তো অনন্ত জীবনের প্রতিশ্রুতি রয়েছে। ইসলাম ধর্মেও পরকালের ভূমিকাকে বড় করে দেখানো হয়েছে। স্যার বললেন, ইসলাম ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের একটা বড় পার্থক্য এইখানে যে ইসলাম ধর্মেও পরকালের গুরুত্ব স্বীকার করা হইছে, কিন্তু ইহকালের গুরুত্বও অস্বীকার করা হয় নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরাতের কথা ইসলামে যেভাবে বলা হইছে অন্য কোনো ধর্মে সেরকম নাই। তিনি বললেন, ইন্ডিয়ার কথাই ধরেন না কেন, এইখানে যত কাব্য লেখা হইছে, যত স্থাপত্য এবং ভাস্কর্য কীর্তি তৈরি হইছে, তার লক্ষ্য আসিল দেবতার সন্তোষ সাধন। মানুষের ভোগ, উপভোগ, আনন্দের কথা প্রসঙ্গক্রমে বলা হইলেও মূল গতিমুখ আসিল দেবতাদের সন্তুষ্ট করা। এই জিনিসটা বাংলা সাহিত্যেও দেখতে পাইবেন। ভারতচন্দ্র 18th সেঞ্চুরিতে অন্নদামঙ্গল কাব্য দেবীর আদেশে, দেবীর পূজার প্রচলন করার উদ্দেশ্যে লিখতে বইছেন। মুসলমানেরা এই দেশে আইসা মসজিদ এবং অন্যান্য ধর্মস্থান সুন্দর কইরা বানাইছে। এই কথা যেমন সত্য, তেমন বাস করবার ঘরটারেও সুন্দর কইরা বানাইতে ভুল করেন নাই। এই জিনিস আপনি অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে পাইবেন না। সেকুলারাইজেশন ইফেক্ট অফ ইসলাম অন ইন্ডিয়া ওয়াজ রিয়েলি এনার্মাস। এই কথা এখন অনেকে মাইনা নিবার চান না। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর নাতিক্ষুদ্র একটি পুস্তিকা লিখেছিলাম। ওতে কিছু নতুন কথা সাহস করে বলেছিলাম। লেখাটির বক্তব্য নিয়ে ঢাকা এবং কলকাতার পণ্ডিতদের মধ্যে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকে আমার সঙ্গে একমত হয়েছিলেন, অপরদিকে আমার মতের বিরোধিতা যারা করেছিলেন তাদের সংখ্যাও অল্প ছিল না। আমার ইচ্ছে ছিল রাজ্জাক স্যার আমার লেখাটি সম্পর্কে কী ধারণা পোষণ করেন এক সময়ে গিয়ে জেনে নেব। নানা কাজে ব্যস্ত থাকতে হয়, স্যারও থাকেন অনেক দূরে, কখন বাসায় থাকেন তারও ঠিক নেই। নানা মানুষ তাকে ধরে নানা জায়গায় নিয়ে যান। যা হোক, এক সন্ধ্যায় স্যারের বাড়িতে গেলাম। তিনি সিঙ্গাপুর থেকে কয়েকদিন হলো চিকিৎসা সেরে এসেছেন। আমাকে দেখা মাত্রই স্যার টেবিল থেকে বঙ্কিমের ওপর আমার লেখা বইটি হাতে তুলে নিয়ে বললেন, এই যে আপনার লেখা। আমি একটুখানি বিস্মিত হয়ে বললাম, স্যার আমি তো আপনাকে বইটা দিতেই এসেছি, আপনি কিভাবে পেলেন? স্যার বললেন, আপনি দেওয়ানের আগেই পাইছি। আমি জানতে চাইলাম, স্যার লেখাটি পড়েছেন? আমি অপেক্ষা করছিলাম তার মতামত জানার জন্য। স্যার এভাবে কথা শুরু করলেন, একটা কবিতা আছে না, আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের অন্ন খাই সুখী হয়ে। বঙ্কিমের ব্যাপারে জিনিসটা হইব এক্কেবারে উল্টা, অর্থাৎ আমি থাকি বড় ঘরে ছোট মন লয়ে। হ্যার উপরে আপনার সময় নষ্ট করার প্রয়োজন আসিল না। আপনার তো অঢেল ক্ষমতা, অপাত্রে নষ্ট করেন কেন? ইচ্ছা করলে অন্য কাম করবার পারেন। একজন লেখক হিসেবে বঙ্কিমের চাপিয়ে দেয়া ধারণার প্রতিবাদ করার প্রয়োজনীয়তা আমি অনুভব করেছি। এ কথা স্যারকে বারবার করে বুঝিয়ে বলেও সন্তুষ্ট করতে পারলাম না। কয়েক বছর থেকে একটা জিনিস আমি লক্ষ্য করে আসছি, আমার কোনো লেখা যদি স্যারের মনোপুত না হয়, স্যার সেই রচনা সম্পর্কে কোনো মন্তব্যই করেন না। শেলফ থেকে টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস নিয়ে আলোচনা করতে শুরু করেন।
এই উপন্যাসে যুদ্ধের দৃশ্য কত নিপুণভাবে বর্ণিত হয়েছে, মানব চরিত্রের গভীরে ডুব দিয়ে টলস্টয় কত বিশদভাবে ছোট বড় চরিত্র বিকশিত করে তুলেছেন। নিসর্গ দৃশ্য, নরনারীর প্রেম, এসব টলস্টয় যত মুনশিয়ানা সহকারে এঁকেছেন, জগতের কোনো লেখকের সঙ্গে তার তুলনা চলে না। অনেকবার কথাবার্তার মাঝখানে উঠে গিয়ে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি টেনে নানা দিক সম্পর্কে কথাবার্তা বলেছেন। বছরখানেক আগে একবার বলেছিলেন, টলস্টয়কে যদি সামন্ত সমাজের ক্রিটিক হিসেবে ধরা হয়, তাহলে সোলঝেনিৎসিনকে বলতে হবে কমিউনিস্ট সমাজের ক্রিটিক। বঙ্কিমের ওপর কথা বলতে গিয়ে আজও স্যার টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসের ওপর এন্তার কথাবার্তা বললেন। সেদিন ঘরে ফেরার সময় আমার মনে আচমকা একটা নতুন চিন্তা এলো। স্যার দীর্ঘদিন ধরে আমাকে টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস উপন্যাস সম্পর্কে এত আগ্রহী করার চেষ্টা করছেন কেন? আমি নিজেকেই প্রশ্ন করলাম, তার পেছনে স্যারের কি কোনো উদ্দেশ্য আছে? তখনই মনের ভেতর থেকে জবাব পেলাম, স্যার বোধ করি চান যে আমি ওয়ার অ্যান্ড পিসের মতো কোনো বড় কাজ করার চেষ্টা করি না কেন। এই রকম একটি বড় উপন্যাস রচনা করার দম আমার আছে কিনা জানি না। আমার ধারণা সঠিক কিনা পরখ করার জন্য একদিন স্যারের কাছেই সরাসরি প্রশ্ন করে বসলাম, স্যার আপনি কি চান ওয়ার অ্যান্ড পিসের মতো একটি বড় উপন্যাস লেখার কাজে আমি হাত দেই? স্যার সোজাসুজি আমার দিকে ভালো করে তাকালেন। এতদিনে বুঝবার পারছেন। রাজ্জাক স্যার আমার সঙ্গে কখনো আমার রচনার ভালো মন্দ কোনো কিছু নিয়ে আলোচনা করেননি। অন্যের মুখে শুনেছি আমার লেখা তিনি পছন্দ করেন। তারিফ শুনতে কার না ইচ্ছে হয়। আমি একাধিকবার জানতে চেয়েছি, স্যার আমার লেখা আপনার কেমন লাগে? স্যার জবাব দিয়েছেন, না বাবা, আপনি গো লেখার ভালো মন্দ এখনও কইবার পারুম না। লেখার ক্ষমতা আছে, লেখা যান, নিজের খুশিতে লিখবেন, অন্য মাইনসে কি কইব সেই দিকে তাকাইয়া কিছু লিখবেন না। স্যারের ও ধরনের জবাব শোনার পর তার মতামত জানার সাহস হয়নি। আমি কিন্তু স্যারকে হুমায়ুন আহমেদের প্রথম দিককার রচনার তারিফ করতে শুনেছি। একাধিকবার তিনি আমার কাছে বলেছেন, হুমায়ুনের লেখার হাতটি ভারী মিষ্টি। পরবর্তীতে হুমায়ুন প্রসঙ্গ উত্থাপন করলেও উচ্চবাচ্য কিছু করতেন না। জার্মান কবি গোতের অমর কাব্য ফাউস্টের অনুবাদে আমি মন দিয়েছিলাম সেই সময়ে। তার একটা অংশ মাসিক সমকালে প্রকাশিত হয়েছিল। সেই অংশটুকু স্যারকে দেখিয়েছিলাম। স্যার একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। আমার অনুবাদটির কথা কত মানুষকে যে বলেছিলেন তার হিসাব নেই। যে ধরনের কাজে অমানুষিক মানসিক শ্রমের প্রয়োজন হয়, সে ধরনের কাজ করার প্রেরণা আমাদের সমাজ থেকে সংগ্রহ করা একরকম অসম্ভব। এখানে একজন বড় কাজ করলে উৎসাহ দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। আমাদের সমাজে গুণগ্রাহিতার পরিমাণ নিতান্তই সংকুচিত। সুরুচিসম্পন্ন সংস্কৃতবান অধিক মানুষ আমাদের সমাজে সত্যি সত্যি বিরল। অবশ্য সাম্প্রতিককালে অবস্থাটা কিছু কিছু পাল্টাতে আরম্ভ করেছে। রাজ্জাক স্যার যদি আমাকে অনুবাদ কর্মটা শেষ করার জন্য বারবার তাগাদা না দিতেন, হয়তো আমি এরকম একটি শ্রমসাধ্য কর্মে দীর্ঘকাল চেষ্টা প্রযত্ন এবং শ্রম ব্যয় করতে পারতাম না। একা রাজ্জাক স্যার অনুপ্রাণিত করেছিলেন এ কথা বলাও সঠিক হবে না। আরও অনেকেই উৎসাহিত করেছিলেন। রাজ্জাক স্যারের সঙ্গে অন্য কারো তুলনা চলতে পারে না। কাজটি যখন শেষ করে আসছিলাম, সে সময়ে আমার হাতে বিশেষ টাকা পয়সা ছিল না। তিনি সময়ে অসময়ে টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেছেন। তিনি আমার রচনাটির যেভাবে প্রশংসা করছিলেন, চাইতেন অন্যরাও সেভাবে অনুবাদটিকে গ্রহণ করুন। সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তার বাড়িতে হামেশা যাওয়া আসা করতেন। আমি উপস্থিত থাকলে আমাকে ফাউস্টের অনুবাদ পাঠ করে শোনাতে নির্দেশ দিতেন। এই ভদ্রলোকদের কেউ কেউ মেপে মেপে প্রশংসাও করতেন। বলতেন, বেশ হচ্ছে, শুনতে একটুও খারাপ শোনাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি।
দু একবার এভাবে রচনা পাঠ করার পর আমার বুঝতে বাকি রইল না, এই ভদ্রলোকেরা আমার রচনার প্রশংসা করেন এ কারণে নয় যে আমার রচনাটি তাদের কাছে সত্যি সত্যি ভালো লেগেছে। স্যারকে খুশি করার জন্যই তারা প্রশংসার কথাগুলো বলতেন। তারপর থেকে স্যার কাউকে রচনা পড়ে শোনাতে বললে আমি ভয়ানক বিরক্ত হতাম, মনে মনে চটে যেতাম, নানা রকম ওসিলা করে এড়িয়ে যেতে চেষ্টা করতাম। একদিন সন্ধেবেলা স্যার আমাকে বললেন, আপনি আমার ওইখানে কাইল বিয়ানবেলা একবার আইবেন, নাস্তা আমার এইখানেই খাইবেন। পরের দিন সকালবেলা আমি গিয়ে দেখি অনেক হোমরা চোমরা ব্যক্তি হাজির হয়েছেন। সৈয়দ আলী আহসান, মোস্তফা নুরুল ইসলাম, ডক্টর জিল্লুর রহমান সিদ্দিকী, সর্দার ফজলুল করিম, আরও কে কে ছিলেন নাম মনে পড়ছে না। স্যার আমাকে অর্থনীতিবিদ ডক্টর মুশাররফ হোসেনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জানালেন, মৌলভী আহমদ ছফা ফাউস্ট অনুবাদ করছে এবং অনুবাদ খুব ভালো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ডক্টর মুশাররফ বড় বড় চোখ পাকিয়ে এমনভাবে ইন্টারেস্টিং শব্দটা উচ্চারণ করলেন, শুনে আমার পিত্তি জ্বলে গেল। এই ধরনের বিলেত আমেরিকা ফেরত ভদ্রলোকেরা নাসিক্য ধ্বনিতে এমনভাবে বাংলা উচ্চারণ করেন, শুনে আপনার মনে হবে তিনি বাংলা বলতে একেবারে অভ্যস্ত নন। যেহেতু ইংরেজি বললে আপনি বুঝবেন না, তাই দয়া করে আপনার সঙ্গে মাতৃজবানে কথা বলছেন। আমি মনে মনে ঠিক করে নিলাম এই মুহূর্তে একটা ফয়সালা করে নেওয়া উচিত। টেবিলে স্তূপীকৃত খাদ্যবস্তু গলধকরণ হওয়ার পর স্যার অবশ্যই আমাকে অনুবাদ পাঠ করে শোনাবার নির্দেশ দিবেন। যে ভঙ্গিতে ডক্টর সাহেব ইন্টারেস্টিং শব্দটা উচ্চারণ করলেন, সেরকম প্রশংসাবাক্য যদি আমাকে হাজেরান মজলিসের কাছ থেকেও শুনতে হয়, সেসব গুরুপাচ্য জিনিস আমার পক্ষে হজম করা সহজসাধ্য হবে না। তাই ভাবলাম ভোজন পর্ব সমাধা হওয়ার পূর্বে এমন কিছু করে ফেলা উচিত যাতে করে রচনা পাঠ আপনা থেকেই স্থগিত হয়ে যায়। আমি ডক্টর মুশাররফকে জিজ্ঞেস করলাম, আপনি আমার দিকে একটু তাকান। তিনি আমার দিকে তাকালে আমি প্রশ্ন করলাম, আপনি জীবনে কবি গোতে কিংবা তার কাব্য ফাউস্টের নাম শুনেছেন? ডক্টর মুশাররফ ঘাড় চুলকে আমতা আমতা করে বললেন, হ্যাঁ শুনে থাকব। আমি বললাম, আর কিছু জানেন? তিনি বললেন, মানে কিছু কিছু তো। আমি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললাম, আপনি ইন্টারেস্টিং শব্দটা যেভাবে প্যাট্রোনাইজিং টোনে উচ্চারণ করলেন, আমি নিশ্চিত যে এ ব্যাপারে আপনি কিছুই জানেন না। আমাকে সেদিন আর রচনা পাঠ করতে হয়নি, সে কথা বলাই বাহুল্য। এখনও ডক্টর মুশাররফের সঙ্গে দেখা হলে ভালোমন্দ জিজ্ঞেস করেন। আমার ধারণা সেদিনের সে ব্যাপারটি তার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি। এখানে প্রতিষ্ঠা সম্পন্ন কাউকে সালাম দিলে সালামটা তার প্রাপ্য বলে ধরে নেন এবং যিনি সালাম দেন তাকে বেশিরভাগ ক্ষেত্রে নিতান্তই ছোট লোক বলে ধরে নেওয়া হয়। অনেক কাঠখড় পোড়ানোর পর ফাউস্ট গ্রন্থটির অনুবাদ যখন শেষ করলাম, আমি সত্যি সত্যি মুশকিলে পড়ে গেলাম। যতকাল কাজটা শেষ হয়নি মনে মনে ধারণা পোষণ করে আসছিলাম, মহান একটি বিদেশি কাব্য আমি বাংলা সাহিত্যের পাঠকদের কাছে নিয়ে আসছি। অনেক জ্ঞানীগুণী মানুষ আমার অনুবাদের তারিফ করেছেন। স্বভাবতই আমার মনে একটা গর্ববোধ স্থান করে নিয়েছিল। রচনাটা যখন শেষ করলাম, দেখা গেল কোনো প্রকাশকই রচনাটিকে ছেপে বের করতে রাজি নন। যে সকল প্রকাশক আমার যে কোনো গদ্য রচনা এক সংস্করণের রয়্যালটির টাকা অগ্রিম শোধ করে প্রকাশ করতে কুণ্ঠিত হন না, তারাও বললেন এই বই বাজারে বিক্রি হবে তার কোনো সম্ভাবনা নেই, সুতরাং তারা ছাপতে পারবেন না। এই অনুবাদ কর্মটা সম্পূর্ণ করতে আমার 12 বছর লেগেছে। পাণ্ডুলিপির বোঝা হাতে করে প্রকাশকের ঘর থেকে ফিরে আসার সময় আমার মনে হতো 12 বছরের বিফল শ্রম আমার কাঁধে পর্বতের মতো ভারী হয়ে চেপে বসেছে। যে সকল বই প্রকাশকেরা সচরাচর ছাপেন না, সে সকল মানসম্পন্ন রচনা বাংলা একাডেমি প্রকাশ করে থাকে। আমি বাংলা একাডেমির শরণাপন্ন হলাম।
একাডেমির তৎকালীন আমলা মহাপরিচালক আমাকে যেভাবে পত্রপাঠ বিদায় করেছিলেন, সেই ঘটনাটি আমার মনে বিষাক্ত ক্ষতের মতো চিরদিন জেগে থাকবে। অথচ বাংলা একাডেমি আরেক ভদ্রলোককে শেক্সপিয়রের একটি নাটক অনুবাদ করার জন্য ১.৫ লক্ষ টাকা অগ্রিম প্রদান করেছিল। স্যারের বাড়িতে যেতে আমি বিব্রত বোধ করতাম। তিনি প্রকাশক পাওয়া গেল কিনা সে সংবাদ জানতে চাইতেন, আমি জবাব দিতে পারতাম না। আমার হাতে তখন টাকা পয়সাও ছিল না, বেঁচে থাকা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আমার করুণ মলিন মুখ দেখে স্যার পাছে আমাকে করুণা করেন, সেই ভয়ে স্যারের বাড়িতে যাওয়া অনেক কমিয়ে দিয়েছিলাম। স্যার আমার মনোবেদনার কথা জানতেন, ফাউস্ট সম্পর্কে আর কোনো কিছু জিজ্ঞেস করতেন না। আমিও আর সে প্রসঙ্গ উত্থাপন করতাম না। একদিন স্যার আমাকে ডেকে পাঠালেন। আমি গেলে তিনি বললেন, কাইল আমি আলী হাসানের কাছে গেছিলাম, আপনার ফাউস্টের ব্যাপারে কথাবার্তা কইছি, আপনিও যদি সময় পান একবার যায়েন। আলী হাসান আমারে কথা দিছেন, হে জার্মান অ্যাম্বাসেডরের লগে কথাবার্তা কইয়া দেখব। স্যারের কথা মতো আমি একবার সৈয়দ আলী হাসান সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। তখন তিনি জিয়াউর রহমান সাহেবের উপদেষ্টা। আমি কোনোদিনই সৈয়দ সাহেবের প্রীতিভাজন ছিলাম না। তবু আমি অবাক হলাম এ কারণে যে তিনি আমাকে অত্যন্ত স্নেহের সঙ্গে গ্রহণ করলেন আর বললেন, রাজ্জাক স্যার বলেছেন তোমার ফাউস্টের অনুবাদটা খুব ভালো হয়েছে। আমি জার্মান অ্যাম্বাসেডরের সঙ্গে একটুখানি আলাপ করেছি, পরে আলাপ করে কি হলো স্যারকে জানাবো। দিন 15 পরে স্যার আমাকে আবার ডেকে পাঠালেন। আমি যখন স্যারের বাড়িতে গেলাম, দেখি স্যার বাইরে যাওয়ার জন্য তৈয়ার হচ্ছেন। আমাকে দেখে বললেন, মৌলভী আহমদ ছফা, আমি এক জায়গায় যাইবার লাগছি, বেশি সময় হইব না। জার্মান অ্যাম্বাসেডরের লগে সৈয়দ আলী হাসান সাহেবের কথা হইছে। জার্মান অ্যাম্বাসেডর কইছেন আপনার বই ছাপানোর সব খরচ ওরা বিয়ার করব। আমি আলী হাসানরে একটা ভূমিকা লেখা দিবার কথা কইছি। স্যারের কথা শুনে আমি ভীষণ উৎফুল্ল হয়ে উঠেছিলাম, কিন্তু যখন শুনলাম তিনি সৈয়দ আলী হাসানকে ভূমিকা লিখতে বলেছেন, আমার মনটা বিশ্রী রকম খারাপ হয়ে গেল। স্যারের ওপর আমার ভীষণ রাগ হলো। আমি 12 বছর অমানসিক পরিশ্রম করে অনুবাদ কর্মটি সম্পন্ন করেছি। স্যার আমার মতামত না জেনে সৈয়দ আলী হাসান সাহেবকে ভূমিকা লেখার প্রস্তাব দিয়েছেন। এটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। সেদিন স্যারকে কিছু না বলে চলে এসেছি। ঘরে এসে ব্যাপারটা গভীরভাবে চিন্তা করে দেখেছি। স্যার আমার ভালো চান, তাই আপনা থেকে উপযাচক হয়ে সৈয়দ আলী হাসান সাহেবের কাছে প্রস্তাব করেছেন, তাকে রাজি করিয়েছেন। এখন আমি যদি রাজি না হই, স্যার মনে মনে চোট পেয়ে যাবেন। সে রাতে ঘুমোতে আমার অনেক কষ্ট হয়েছে। যে অনুবাদটি করতে আমি 12 বছর ব্যয় করেছি, সে বইটির জন্য অন্য কেউ 2.5 ঘন্টায় 2.5 পৃষ্ঠার ভূমিকা লিখে দেবেন, সেটি কবুল করার চাইতে আমার ডান হাত কেটে ফেলা অনেক সহজ ছিল। স্যারকে পরদিন গিয়ে জানিয়ে দিয়েছিলাম, আমি আরও কিছুদিন অপেক্ষা করব যদি বইটি অন্য কোনোভাবে প্রকাশ করা যায়। আমার আপত্তি কোথায় স্যার নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। তিনি হুঁকোর নলটা মুখে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ছোট একটা নিঃশ্বাস ফেলে বললেন, আপনার উপকার করা অসম্ভব। আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠরা যেভাবে আমাদের উপকার করতে চান, আমরা পরবর্তী প্রজন্মের তরুণরা যেভাবে উপকৃত হতে চাই, তার মধ্যে বিস্তর ফারাক সেদিন খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। পরবর্তীকালে আমার পক্ষে ফাউস্ট প্রকাশ করা সম্ভব হয়েছিল। এমনকি কলকাতাতেও একটি এডিশন প্রকাশিত হয়েছিল। জার্মান অ্যাম্বাসির অর্থানুকূল্যে ঢাকার এডিশনটি প্রকাশিত হয়েছিল। কলকাতার এডিশনটির ব্যয়ভার বহন করেছিলেন কলকাতার জার্মান কনসাল জেনারেল। স্যারের বিষয়ে লিখতে গিয়ে আমার ব্যক্তিগত প্রসঙ্গ যথাসম্ভব এড়িয়ে যেতে চেষ্টা করেছি, তথাপি ফাউস্টের বিষয়টি আমি বাদ দিতে পারলাম না। এই নাতিক্ষুদ্র রচনাটিতে আমার পক্ষে যতদূর সম্ভব প্রফেসর রাজ্জাকের মতামতসমূহ তুলে ধরার চেষ্টা করেছি।
উনি যেভাবে তার কথা বলেছেন আমি সেভাবে সেগুলো প্রকাশ করেছি এমন দাবি আমি করতে পারবো না। একটা ফারাক অবশ্যই থেকে গিয়েছে, সে ব্যাপারে অবশ্যই আমি সজাগ। স্মৃতি থেকে তুলে আনার সময়ে তার মতামত এবং ব্যক্তি হিসেবে তাকে যথাযথ উপস্থাপন করা সম্ভব হয়নি। আমার যেটুকু সাধ্য আমি করেছি। এ পর্যন্ত আমি রাজ্জাক স্যারের কথা বলেছি, তার সম্পর্কে আমার আরও কিছু কথা আছে, সেগুলো পরবর্তীতে বলার চেষ্টা করছি। অঙ্ক 15। স্যার সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করে আসার পর বেশ কয়েকবার যাওয়া হলো। তার চোখে মুখে পানি নেমেছে, একটানা কথা বলতে গেলে হাঁপিয়ে ওঠেন। উঁচু চেয়ার থেকে ঝুঁকে টেবিলের ওপর বইপত্র পড়ার সময় তাকে একটি শিশুর মতো দেখায়। নানান কথা জিজ্ঞেস করে স্যারকে কষ্ট দিতে ভীষণ খারাপ লাগে। ইদানিং স্যারের মধ্যে নতুন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কথা বলা শুরু করলে থামতে চান না, একটানা কথা বলতে থাকেন। আগে কথা বলার সময় উইট ঠিকরে বেরিয়ে আসতো, হালে সে জিনিসটি বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না। স্যার তার স্মৃতির ভাণ্ডে যত কথা জমা হয়ে আছে সব উজাড় করে দিতে পারলেই যেন বেঁচে যান। আগে স্যার হিসেব করে কথা বলতেন, কেউ আহত হচ্ছে কিনা, সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, আগে পাছে নানা রকম ভেবে তারপর মতামত প্রকাশ করতেন। বর্তমান সময়ে তিনি তার সঞ্চিত কথা নিঃশেষ করে ফেলার একটা নেশা যেন তাকে পেয়ে বসেছে। বোধহয় তিনি উপলব্ধি করতে পারছেন তার সময় দ্রুত শেষ হয়ে আসছে, তাই তিনি যাদেরকে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে করেন তাদের কাছে অভিজ্ঞতার কথা, উপলব্ধির কথা, চিন্তার কথা প্রকাশ করে স্বস্তি অনুভব করেন। তবে একটা কথা, যাদেরকে তিনি নির্ভরযোগ্য মনে করেন না তাদের কাছে কদাচিৎ মুখ খুলে থাকেন। খুব চাপাচাপি করা হলে মুখের ওপর বলে বসতে তার বাধে না, আমার শরীর ভালো নয়, কথাবার্তা বিশেষ কইবার পারুম না। তারপর তিনি একটা বই টেনে নিয়ে তাতে ডুবে যান। এই ধরনের পরিস্থিতিতে হাজার চেষ্টা করেও তার মুখ থেকে একটা শব্দ বের করা অসম্ভব। এক শুক্রবার বেলা 11টার দিকে আমি এবং ওবেইদ জায়গিরদার সাহেব স্যারের সামনে গেলাম। জায়গিরদার সাহেবের নাম বলায় স্যার চিনতে পারলেন। স্যার তাড়াতাড়ি বাঁধানো দাঁতগুলো মুখের ভেতর পুরে দিয়ে টিপে টুপে ঠিক করে মাড়িতে বসালেন। কথাটা শুরু হলো রাজনীতিবিদদের জীবিকা নিয়ে। স্যার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রসঙ্গ উত্থাপন করলেন। তিনি বলতে থাকলেন, শহীদ জাগলগে চলাফেরা করতেন, যেমন ধরেন শরৎ বোস, সে সময় তার ইয়ারলি ইনকাম ছিল 25-30 লাখ টাকার মতো। বিধান রায়ও মোটা আয় করতেন। সোহরাওয়ার্দীর সেই রকম কোনো বাঁধা ধরা ইনকাম ছিল না, বাধ্য হইয়া তার চাঁদার টাকার উপর ডিপেন্ড করতে হইত। বাংলাদেশ হওনের পর একবার আমাদের তাজউদ্দিন সাহেব কইলেন, এই দেশে আর পলিটিক্স করুম না। আমি কইলাম, পলিটিক্স যে করবেন না বললেন, চলবেন কিভাবে? আপনার একটা ওকালতির সনদ আছে, আমার তো মনে হয় না আপনি কোনোদিন কোর্টে গেছেন। এই কথা যদি কামাল হোসেন কইতেন তাহলে একটা কথা আসিল। কামাল হোসেনের 6 ডজন অপশন আছে। ইচ্ছা করলে তিনি বিদেশ গিয়া প্র্যাকটিস করবার পারেন, ইউনিভার্সিটিতে পড়াইতে পারেন, কিন্তু আপনারা মুখে কইলেও পলিটিক্স ছাড়বার পারবেন না। আমি প্রশ্ন করলাম, স্যার আপনি বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ে আপনার সঙ্গে এমন কারোর পরিচয় হয়েছিল কিনা যার স্মৃতি যতদিন বেঁচে থাকবেন অনুরাগ সহকারে লালন করবেন? স্যার বললেন, আমি মুনিরের নাম কমু। আমি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য বললাম, আপনি কি মুনির চৌধুরী সাহেবের কথা বলছেন? স্যার বললেন, হ, মুনিরের মতো মানুষ আমি খুব কমই দেখছি। তার মধ্যে হিংসা বিদ্বেষের কোনো লেশ কোনোদিন দেখি নাই। অত্যন্ত উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ আছিল মুনির চৌধুরী। আমি স্যারের চোখ মুখের দিকে তাকালাম। তার চোখের কোণায় পানি চিকচিক করছে। কিছুক্ষণ কথা বলতে পারলেন না, একটু থেমে আবার শুরু করলেন।
এক সময় আমি আর মুনির দুইজনে আজিমপুরে দুটি ইউনিভার্সিটির ফ্ল্যাটে কাছাকাছি থাকতাম। একদিন বিয়ানবেলা বাজার থেকে ফেরার পথে আমার ফ্ল্যাটে আইসা চুপ কইরা বসল। অনেকক্ষণ কথা কয় না। আমি জিগাইলাম কি হইছে। অনেকক্ষণ চুপ কইরা থাকনের পর কইল, গতকাল রাতে লিলি অর্থাৎ মুনির চৌধুরী সাহেবের বেগম আমারে কইল, তুমি যদি রাজ্জাক স্যারের মতো ওইবার চাও তোমার বিয়াকরণ ঠিক হয় নাই। স্যার বললেন, আমি কইলাম ঠিকই তো কইছে, সকালে তোমার আমার এইখানে আসার কি দরকার, এমনি তো প্রতিদিন ইউনিভার্সিটিতে দেখা হয়। স্যার স্মৃতিহাত্রে মুনির চৌধুরীর বিষয়ে বলছিলেন, লিবারেশন ওয়ারের সময়ে একদিন আমার ভাইস্তা আবুল খায়ের মুনিরের লগে দেখা করবার গেছিল। মুনির অনেক মানুষের লগে কথা কইতে আসিল। আবুল খায়ের দেইখা কইল, তুমি অপেক্ষা করো। সকলে যখন চইলা গেল মুনির আবুল খায়ের জিগাইল, কেমন আছো? আবুল খায়ের হেসে জবাব দিল, ভালা। মুনির কইল, আচ্ছা যাও। মুনিরের সেন্স আসিল ভয়ঙ্কর কিন। কোথায় আছে কিভাবে আছে যদি জাইন্না লইত আর্মির টর্চারের মুখে বইলা দেওন অসম্ভব না। এই কথা চিন্তা কইরা মুনির তার কাছে আর কিছু জিগায় নাই। মুনির অ্যান্ড মুর্তাজা দে ডাইট ফর প্রিন্সিপাল। ইচ্ছা করলেই তারা বাঁচতে পারত। আমি অধিকতর স্পষ্ট হওয়ার জন্য জানতে চাইলাম, স্যার আপনি কি বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মুর্তজার কথা বলছেন? স্যার বললেন, হ। মুর্তজা উচ্চ শ্রেণীর চরিত্রের অধিকারী আসিল। হে তার বউরে কয়া রাখছিল, আমি যদি কোনো বিপদে পড়ি তুমি সোজা স্যারের কাছে চইলা যাইবা। তারপর স্যার মুক্তিযুদ্ধের সময়ের আরেকটি ঘটনার উল্লেখ করলেন। আমার অ্যাকাউন্ট ছিল ইস্টার্ন ব্যাংকে। ইউনিভার্সিটি থেকে মাইনের চেকটা নিয়ে আমি মাখনের কাছে দিলাম। মাখন টাকাটা তুইলা আমার হাতে দিল। আমি নিশ্চিত হওয়ার জন্য জানতে চাইলাম, স্যার আপনি কি তৎকালীন ছাত্রলীগের নেতা আব্দুল কুদ্দুস মাখনের কথা বলছেন? স্যার বললেন, না না, নুরুল আমিন সাহেবের ছেলে রাজিয়া খানের স্বামী আনোয়ারুল আমিনের কথা কইতাছি। প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের চেকটা তার কাছে যাইত। কিরকম রিস্ক ঘাড়ে লইছিল চিন্তা কইরা দেখেন। সব কিছু কাগজপত্রে রেকর্ডেড। জানবার পারলেই নির্ঘাত মৃত্যু। রাজ্জাক স্যার খায়রুল কবিরের প্রসঙ্গ টেনে আনলেন। তিনি সাংবাদিক হিসেবে জীবন শুরু করেছিলেন, পরে ব্যাংকের চাকুরিতে যোগ দিয়েছিলেন। স্যার তার সম্পর্কে এভাবে বলতে আরম্ভ করলেন, আপনারা খায়রুল কবির সাবরে সর্বাংশে ভালো মানুষ কইবেন না। তার চরিত্রে এই দিক ওই দিক অনেক আছে, কিন্তু তার কাছে আমি না শুধু আমার পরিবারের ব্যাপক মানুষ অত্যন্ত ঋণী। সে সময় আমার টাকার ক্রাইসিস। গ্রামে পালাইয়া বেড়াইতে আসি। এরই মাঝে একদিন খায়রুল কবির খোঁজখবর লইয়া আমার কাছে লোক পাঠাইয়া জানাইলেন, আপনার টাকার প্রয়োজন আছে জানি, তার জন্য আপনি কোনো চিন্তা কইরেন না। মাসে মাসে টাকা আপনার কাছে আমি পাঠাইয়া দিমু। যতকাল দেশ স্বাধীন হয় নাই খায়রুল কবির সাহেব তার কথা রাখছেন। আমি কথা প্রসঙ্গে জানতে চাইলাম, আলাউদ্দিন খান সাহেবের ওপর একটি উপন্যাস লেখার সিদ্ধান্ত নিয়েছি। স্যার বললেন, আলাউদ্দিন খান একজন ঋষিতুল্য মানুষ আছিলেন, আপনি চেষ্টা করলে লিখতে পারবেন। আলাউদ্দিন খান সাহেব এমনিতে বিনয়ী মানুষ আছিলেন, কিন্তু একবার চটলে আর রক্ষা আসিল না। ক্ষিতিমোহন সেনের সঙ্গে খান সাহেবের একটা বিষয়ে মিল আছে। রাইজ্ঞা গেলে দুইজনই ভয়ানক রকম হইয়া উঠতেন। রবীন্দ্রনাথ ক্ষিতিমোহন বাবুরে অনেক খোসামত কইরা শান্তিনিকেতনে রাখছিলেন। ক্ষিতিমোহন বাবু ছাড়া আর সকল মানুষরে রবীন্দ্রনাথ তুমি সম্বোধন করতেন, কিন্তু ক্ষিতিমোহনকে রবীন্দ্রনাথ আপনি সম্বোধন করতেন। ক্ষিতিমোহন বাবু রাইজ্ঞা গেলে প্রচণ্ড হইয়া উঠতেন। আশু সেন আছিলেন ক্ষিতিমোহন বাবুর জামাই। যখন জানতে পারলেন আগে আশুবাবু আরেকটা মেম সাহেব বিয়া করছিলেন, ক্ষিতিমোহন বাবু জামাইরে খুন করবার লাগছিল। কিছুদিন আগে দেশ পত্রিকা ক্ষিতিমোহন সেনের চিঠিপত্র ছাপাইছে, দেখছেন নিহি? পড়লে বুঝতে পারবেন মানুষটা কেমন আছিল। আমি বললাম,
ক্ষিতিমোহন সেনের কবির চিন্ময় বঙ্গ, ভারতবর্ষের হিন্দু মুসলমানের যুক্ত সাধনা এসব বই আমি পড়েছি। স্যার বললেন, বই পড়ে ক্ষিতিমোহন সেনের সবটা জানা যাইব না, চিঠিপত্রের মধ্যেই মানুষটার আসল পরিচয় পাওয়া যায় বেশি। স্যার বলতে থাকলেন, আমি যত অসাম্প্রদায়িক মানুষ দেখছি ক্ষিতিমোহন বাবু এবং তার জামাই আশুবাবুর মতো আর কাউরে দেখি নাই। আশু সেন ছিলেন হাইকোর্টের জজ, পরে ঢাকা ইউনিভার্সিটির ট্রেজারার হইছিলেন। নোবেল প্রাইজ ধরি ধরি করতেছেন অমর্ত্য সেন। আশু সেন ছিলেন তার বাবা। অমর্ত্য হইল গিয়া ক্ষিতিমোহন সেনের নাতি, বিক্রমপুরের খাঁটি বাঙাল। রাজ্জাক স্যার অত্যন্ত তাজিম সহকারে কাজী মোতাহার হোসেনের কথা স্মরণ করলেন। লেকচারার হিসেবে মাইনা পাইতেন 120 টাকা, রিডার হিসেবে রিটায়ার করার সময়ও কত পাইতেন? 300 টাকার বেশি না। এ নিয়ে তারে কেউ কোনোদিন কথা বলতে শুনে নাই। ইংরেজি বাংলা দুইটা ভাষাতে সুন্দরভাবে পড়াইবার পারতেন। হরিদাস ভট্টাচার্য ফিলোসফির মাস্টার ছিলেন, অগাধ পাণ্ডিত্য, তারও টাকা পয়সার দিকে নজর আসিল না। মাঝে মাঝে হুমায়ুন কবির ভাইবা নিতে আইলে তার বাড়িতে থাকতেন। হরিদাস বাবুরে জর্জ দ্য ফিফথ লেকচার দিবার জন্য ডাকা হইল। তার আগে এই লেকচার দিছিলেন অ্যালডাস হাক্সলি। অ্যালডাস হাক্সলির কথা সকলে কয়, হরিদাস বাবুরে মনে রাখছে কয়জন? আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা উঠালাম। রাজ্জাক স্যার বললেন, শহীদুল্লাহ সাহেব যে বিষয়ে পিএইচডি করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইংরেজ ভাইস চ্যান্সেলর মনে করতেন শহীদুল্লাহ সাহেবের সে বিষয়ে কাজ করার যোগ্যতা ছিল না। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অন্যবিধ কীর্তির প্রতি স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলাম। দেখলাম তিনি সে বিষয়ে বিশেষ আগ্রহী নন। আমরা উঠবার চেষ্টা করছিলাম। স্যার অনেক কথা বলে ফেলেছেন। এরই মধ্যে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। কথা বলতে তার হাঁপ ধরে যাচ্ছে। আমাদের খারাপ লাগছিল, আমরা তাকে কষ্ট দিচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে স্যার আবার মুনির চৌধুরীর কথা ওঠালেন। ইংরেজ কবি শেক্সপিয়র বলতে গেলে ব্যাপক জীবনটা লন্ডনে কাটিয়েছেন, তবু তাকে অ্যাবন নদীর পাড়ের সাওয়াল বলতে অনেকে কুণ্ঠাবোধ করেননি। জার্মান কবি গোতে 30-এর কোঠায় পা রাখার সময়ে জন্মভূমি ফ্রাঙ্কফুর্ট ছেড়ে ভাইমারে চলে গিয়েছিলেন। তার 82 বছরের দীর্ঘ জীবনের সবটাই ভাইমারে কেটেছে, তথাপি তাকে মাইন তীরবর্তী ফ্রাঙ্কফুর্টের সাওয়াল বলা হয়। প্রফেসর আব্দুর রাজ্জাককে যদি একটা মাত্র পরিচয়ে শনাক্ত করতে হয়, আমার ধারণা ঢাকার পোলা, এর চাইতে অন্য কোনো বিশেষণ তার সম্পর্কে প্রযোজ্য হতে পারে না। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় জন্মগ্রহণ করেছেন, সেটাই তাকে ঢাকার পোলা বলার একমাত্র কারণ নয়। ঢাকার যা কিছু উজ্জ্বল গৌরবের অনেক কিছু প্রফেসর রাজ্জাকের মধ্যে খুঁজে পাওয়া যাবে। তিনি সবসময় ঢাকাইয়া ভাষায় কথা বলেন। ঢাকাইয়া বলিতে যে একজন সুশিক্ষিত সুরুচিসম্পন্ন ভদ্রলোক মনের গহন ভাব অনুভব বিভাব প্রকাশ করতে পারেন এবং সে প্রকাশ কতটা মৌলিক গুণসম্পন্ন হয়ে উঠতে পারে, রাজ্জাক সাহেবের মুখের কথা যিনি শোনেননি কোনো দিন বুঝতে পারবেন না। ঢাকার পুরনো দিনের খাবার দাবার রান্নাবান্না যেগুলো হারিয়ে গেছে অথবা হারিয়ে যাওয়ার পথে, প্রফেসর রাজ্জাক তার অনেকগুলোকেই ধরে রেখেছেন। তার বাড়িতে এখনও প্রায় প্রতিদিনই কমপক্ষে 2টো পদ ঢাকার খাবার রান্না করা হয়। খাওয়া দাওয়া রান্নাবান্না আচার আচরণের ঢাকাইয়া বৈশিষ্ট্যগুলো প্রফেসর রাজ্জাক এবং তার পরিবার অতি সযত্নে রক্ষা করে আসছেন। নানা দেশের খাবার এবং রান্নাবান্নার প্রতি প্রফেসর রাজ্জাকের বিলক্ষণ অনুরাগ আছে। তার বাড়িতে বিদেশি খাবার রান্না হয় না এমন নয়। যখনই তিনি দেশের বাইরে গিয়েছেন, কমপক্ষে 1 পদ হলেও রান্না শিখে এসেছেন। ল্যাবরেটরিতে যেভাবে কেমিক্যাল কম্পাউন্ড পরীক্ষা করা হয়, সেরকম নিক্তিমাপা সতর্কতা সহকারে নতুন ভিনদেশি খাবার রান্না করা হয়।
তার পরিবারের মহিলারা বিদেশি খাবার পরীক্ষা নিরীক্ষায় একরকম পারদর্শিতা অর্জনও করে ফেলেছেন, কিন্তু দেশীয় খাবার, বিশেষ করে পুরনো দিনের খাবারের মর্যাদার জায়গাটি ভিনদেশি খাবার কখনো অধিকার করতে পারেনি। ঢাকার পুরনো দিনের খাবার দাবারের প্রতি তার যে মমত্ববোধ, সেটা আমার কখনো অন্ধ ঐতিহ্যপ্রীতি মনে হয়নি। ঢাকার খাবারের কদর তিনি করেন, কারণ ওগুলো যথার্থই ভালো। উৎকর্ষের দিক দিয়ে পৃথিবীর অন্য যে কোনো দেশের খাবারের সমকক্ষ। ঢাকার খাবার এবং ঢাকার বুলি নয় শুধু, তার চরিত্রের আশেপাশে আরও এমন কতিপয় বৈশিষ্ট্য আছে যে কেউ রাজ্জাক সাহেবের সংস্পর্শে এসেছেন নিশ্চয়ই উপলব্ধি করতে সক্ষম হবেন। এই মানুষের জন্ম ঢাকা ছাড়া অন্য কোথাও সম্ভব ছিল না। তার মুখের ভাষা, খাবার এবং পোশাক আশাক সব কিছুর মধ্যে এমন কতিপয় স্থানীয় বৈশিষ্ট্য মূর্ত হয়ে ওঠে, অন্য যে কোনো মানুষের বেলায় সেটা বাড়াবাড়ি মনে হতো, রাজ্জাক সাহেবের বেলায় সেটা মোটেই মনে হয় না, এবং এটাই আশ্চর্যের। তিনি যখন বাজার করতে যেতেন সব সময়ে লুঙ্গি পাঞ্জাবি পরতেন। কখনো গলায় চাদর থাকত, কখনো থাকত না। ইদানিং চলাফেরা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, শরীরে কুলোয় না। বাড়িতে যতক্ষণ থাকেন গলার দুপাশে একটা গামছা পেঁচিয়ে রাখেন। প্রথম দৃষ্টিতেই তাকে একজন মাঠের কৃষক ছাড়া কিছুই মনে হওয়ার কথা নয়। এই রচনার নানা অংশে তার জ্ঞানবিদ্যার কিছু পরিচয় তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিতদের সঙ্গে তার সম্পর্ক, বিলেত আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে তার কিরূপ সমাদর, সেসব বিষয়েও কিছু কথাবার্তা প্রসঙ্গক্রমে বলা হয়েছে। প্রফেসর রাজ্জাকের চরিত্রের প্রণিধানযোগ্য বৈশিষ্ট্যটি আমি সবসময়ে সশ্রদ্ধ বিস্ময়ে লক্ষ্য করে আসছি। সেটি হলো তার নিজের দেশ, সমাজের প্রতি নিঃশর্ত অঙ্গীকার। এই অঙ্গীকার বোধই প্রফেসর রাজ্জাককে অন্য সকলের চাইতে আলাদা করেছে। ইংরেজিতে যাকে ইন্টিগ্রিটি বলা হয়, বাংলায় আমি এ মুহূর্তে তার কোনো সঠিক প্রতিশব্দ খুঁজে পাচ্ছি নে। সব দিক মিলিয়ে এক ধাতুতে তৈরি করা ব্লকের মতো ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ বাঙালি মুসলমান সমাজে একজনও দেখিনি। হিন্দু সমাজে সন্ধান করলে হয়তো কতিপয় পাওয়া যেতে পারে। প্রফেসর রাজ্জাক বাঙালি মুসলমানের দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখেছেন এবং বিচার করেছেন, আবার পৃথিবী দেখা চোখ দিয়ে বাঙালি মুসলমান সমাজকে বিচার বিশ্লেষণ করেছেন। নিজস্ব সামাজিক অবস্থানের ওপর দাঁড়িয়ে এবং নিজের সামাজিক পরিচিতির আদি বৈশিষ্ট্যসমূহ গৌরবের সঙ্গে ধারণ করে একটা বিশ্ব দৃষ্টির অধিকারী হওয়া চারটিখানি কথা নয়। বাঙালি মুসলমান সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে সাবালক করার পেছনে তার যে ভূমিকা, তার সাথে কারো তুলনা হতে পারে না। এখানে একটা কথা পরিষ্কার করে নেয়ার প্রয়োজন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয়েছিল, মুসলিম সমাজে মুক্ত চিন্তার চর্চার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল, সে কথা বলার অপেক্ষা রাখে না। এই আন্দোলনের কুশীলবদের অনেকেই রাজ্জাক সাহেবের চাইতে বয়সে বড় ছিলেন। কাজী মোতাহার হোসেন ছিলেন এই আন্দোলনের পুরোধা ব্যক্তিবৃন্দের একজন। রাজ্জাক সাহেব কাজী সাহেবের গুণমুগ্ধ এবং স্নেহভাজন ছিলেন, তথাপি ওই আন্দোলনের মর্মবেগ যে তাকে স্পর্শ করেছিল এমন মনে হয় না। ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে ধর্ম এবং সামাজিক সংগঠনের মধ্যে যে ধরনের সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক মুসলিম সাহিত্য সমাজের তরুণেরা ব্রহ্ম সমাজের আদলে বাঙালি মুসলমান সমাজের চিন্তাভাবনা রূপায়িত করার চেষ্টা করতেন। অন্তত ব্রাহ্ম সমাজের জলছবিটা তাদের অনেকেরই মনে ক্রিয়াশীল ছিল। সেই জিনিসটি রাজ্জাক সাহেবকে টানেনি। রাজ্জাক সাহেব ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্তের জাগরণ, হিন্দু সমাজের ওপরতলার জনগোষ্ঠীর একটা অংশে যে সকল রূপান্তর বয়ে এনেছিল, বাংলা ভাষা এবং সাহিত্যের বিকাশ ছাড়া
তার অনেক কিছুই মুসলমান সমাজের জন্য ইতিবাচক এবং অনুকরণযোগ্য এ কথা তিনি মনে করতে পারেননি। হিন্দু সমাজ থেকে উদ্ভূত চিন্তাভাবনা হিন্দু সমাজকে ঘিরেই আবর্তিত হতো। সেই সংকীর্ণ বলয় সম্প্রসারিত হয়ে কখনো মুসলমান সমাজকেও কোল দেবে, সে যুগের অন্যান্য মুসলিম কৃতবিদ্য ব্যক্তিদের মতো রাজ্জাক সাহেবও বিশ্বাস করতে পারেননি। প্রফেসর আব্দুর রাজ্জাক পাকিস্তান আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। তিনি কী কারণে পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন তার একটা কৈফিয়ত তিনি দিয়েছেন। এটা গ্রহণযোগ্য কৈফিয়ত কিনা বিচারের ভার অন্যদের। ভারতবর্ষকে খণ্ডিত না করে হিন্দু মুসলমান সমস্যা সমাধানের হয়তো পন্থা ছিল, কিন্তু সেটা কেউ অনুসরণ করেনি। যদি আর কিন্তু দিয়ে ইতিহাস হয় না, যা ঘটে গেছে তাই ইতিহাস। এই অঞ্চলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেছিল। রাজ্জাক সাহেব মুসলিম লীগের সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তান দাবির সমর্থক ছিলেন। সেই পরিবেশ পরিস্থিতিতে তিনি মনে করেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশের মুসলমান সমাজের উপকার হবে। বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ধারণাটিও রাজ্জাক সাহেবের মস্তক থেকেই এসেছিল। ভারত ভেঙে পাকিস্তান হয়েছে, এক জাতিতত্ত্বের বদলে দ্বি-জাতিতত্ত্বের বিজয় সূচিত হয়েছে। পাকিস্তান ভাঙার সঙ্গে দ্বি-জাতিতত্ত্বের মৃত্যু ঘটল। কিন্তু এই ঘটনা এক জাতিতত্ত্ব সত্য প্রমাণিত হওয়ার স্বীকৃতি নাকি ভারতবর্ষে বহুজাতীয়তার উদ্বোধন, সেই বিষয়টি এখনও সুস্পষ্ট আকার লাভ করেনি। এই ঐতিহাসিক পরিবর্তন রূপান্তরের মধ্যে রাজ্জাক সাহেব যে অবস্থানটি গ্রহণ করেছিলেন তা সঠিক কি বেঠিক ছিল সে বিতর্কেও আমি প্রবৃত্ত হব না। আমি শুধু একটি কথাই জোর দিয়ে বলবো, রাজ্জাক সাহেব মনে প্রাণে একজন খাঁটি সেকুলার মানুষ। কিন্তু বাঙালি মুসলমান সমাজের সেকুলারিজমের বিকাশের প্রক্রিয়াটি সমাজের ভেতর থেকে বাঙালি মুসলমানের সামাজিক অভিজ্ঞতার স্তর থেকে বিকশিত করে তুলতে হবে, এ কথা তিনি মনে করেন। রাজ্জাক সাহেব একটা বিশেষ যুগ, বিশেষ সময়ের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দ্বিতীয় দশকের দিকে রাজ্জাক সাহেব ছিলেন ছাত্র এবং তৃতীয় দশকে শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এই রচনায় অন্তত এক জায়গায় উল্লেখ করা হয়েছে যে এই অঞ্চলের জনগোষ্ঠীর তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। তার একটি পাকিস্তান আন্দোলন, অন্যটি ভাষা আন্দোলন এবং পরেরটি বাংলাদেশের মুক্তি সংগ্রাম। রাজ্জাক সাহেবের জীবন ওই তিনটি ঘটনার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। এই অঞ্চলের জনগোষ্ঠীর ঐতিহাসিক অহংবোধ এই তিনটি ঘটনায় তিনবার তিনভাবে আত্মপ্রকাশ করেছে। একটার সঙ্গে আরেকটার বহিরঙ্গের দিক দিয়ে পার্থক্য থাকলেও একটা মূলগত ঐক্যের কথা কিছুতেই অস্বীকার করার উপায় নেই। রাজ্জাক সাহেবকে বাঙালি মুসলমান সমাজের ঐতিহাসিক অহংবোধের প্রতীক বললে অধিক হবে না। তথাপি তার দৃষ্টিভঙ্গি সনাতন মুসলিম লীগপন্থীদের সঙ্গে পুরোপুরি এক না হলেও সর্বাংশে উদার, এ কথা মানতে অন্তত আমার বাধবে। 1930 সালের পর যে বুদ্ধিজীবী শ্রেণীটি বাংলার মুসলমানের আশা আকাঙ্ক্ষার ধারক বাহক হয়ে উঠেছিল, রাজ্জাক সাহেব ছিলেন তাদের মধ্যে সবচাইতে শানিতদের মধ্যে বিশিষ্ট একজন। পাকিস্তান প্রতিষ্ঠার পর যে সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশের জন্ম প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন, রাজ্জাক সাহেব তাতে একটি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার চরিত্রের এক রৈখিকতা, অনাপোসী মনোভঙ্গি এবং একান্ত মুসলিম সমাজভিত্তিক ধ্যানধারণার মধ্যে একটা প্রবণতা অনায়াসে লক্ষ্য করা যাবে, সেগুলো যতটা নিরপেক্ষ ইতিহাস অনুধ্যানের ফল, ততটা হিন্দু সমাজের প্রতিক্রিয়া সঞ্জাত অভিব্যক্তি। যে সময়ে যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছেন, যে সাংস্কৃতিক রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে তিনি বেড়ে উঠেছেন,
তার প্রভাব পুরোপুরি অতিক্রম করা তার পক্ষে সম্ভব হয়নি। তথাপি ভাবতে অবাক লাগে তিনি যে প্রজন্মের মানুষ, সেই প্রজন্মকে কত দূর পেছনে ফেলে এসেছেন। পরবর্তী অনেকগুলো প্রজন্মকে বুদ্ধিবৃত্তি এবং মানস কর্ষণের দীক্ষা দিয়েছেন। বলতে গেলে কিছুই না লিখে শুধুমাত্র সাহচর্য সংস্পর্শের মাধ্যমে কত কত আকর্ষিত তরুণ চিত্তের মধ্যে প্রশ্নশীলতার অঙ্কুর জাগিয়ে তুলেছেন। এ কথা যখন ভাবি, বিস্ময়ে অভিভূত না হয়ে উপায় থাকে না। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল প্রখ্যাত চিন্তাবিদ আহমদ ছফার যদ্যপি আমার গুরু। 1998 সালে প্রথম প্রকাশিত বইটি আহমদ ছফা উৎসর্গ করেছেন তার শিক্ষক ডক্টর আহমদ শরীফকে। প্রকাশনায় মাওলা ব্রাদার্স, প্রচ্ছদ কাইয়ুম চৌধুরী। পুরো বইটি শুনে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয় বইটির নাম কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ।